শুভেচ্ছা। শুরু করছি 24 ঘন্টা। আমাদের আজকের আলোচনার বিষয় ফিটনেসবিহীন গাড়ি বা ফিটনেসবিহীন যানবাহন এবং যাত্রীদের নিরাপত্তা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আমার বাঁদিকে রয়েছেন পরিবহন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক, রয়েছেন ব্র্যাকের অ্যাডভাইজার এবং গবেষক, শিক্ষক, সাংবাদিক আফসান চৌধুরী। একই সঙ্গে আমাদের সঙ্গে রাজধানীর কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোক্তা, আন্দোলনের চেয়ারম্যান এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে এবং দর্শক মণ্ডলী আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা আগামী 1 ঘন্টা আমাদের সঙ্গে থেকে এই বিষয়ে আলোচনা করবেন। আমি শুরুতেই বলে রাখি যে আপনারাও কিন্তু আপনার মোবাইলের SMS বা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন মতামত রাখতে পারেন। আপনাদের প্রশ্ন বা মতামত আমরা এই অনুষ্ঠানে আলোচনার কোনো না কোনো পর্যায়ে উপস্থাপন করব, সেগুলো নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেব। আফসান ভাই, যে বিষয়টি নিয়ে কথা বলা শুরু করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের সড়ক নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, যানবাহনের ত্রুটি এগুলো অনেক পুরনো বিষয়, অনেক পুরনো আলোচনা। এটি নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর আমরা কথা বলছি, আলোচনা হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি না বলেই সবাই মনে করেন। আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছেন, গবেষণা করছেন, আপনার প্রতিষ্ঠান ব্র্যাক এটির উপরে অনেক বড় কাজ করছে। সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয় যে কোন পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি? সরকার, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এত উদ্যোগ, গণমাধ্যমের প্রচার, সচেতনতা, তারপরেও আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এখন? ধন্যবাদ মামুন। এটা বস্তুতপক্ষে একটা জটিল প্রশ্ন হয়ে যায়, কারণ আমরা দেখি গত কয়েক বছর ধরে বেশ একটা সক্রিয়তা লক্ষণীয় এই সেক্টরে, এবং মন্ত্রী মহোদয়, আমার মনে আছে যে এই গবেষণা কাজটি PPRC হোসেন জিল্লুর রহমান করেছিলেন, সেখানে তিনি এসেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি চেষ্টা করবেন। কিন্তু যদি আপনি দেখেন যে সামগ্রিকভাবে এই সেক্টরের স্বাস্থ্য উন্নতির চেষ্টা হচ্ছে কিনা, তাহলে আমাদেরকে কিছুটা হতাশাব্যঞ্জক হতে হয়। এই কারণে যে সমস্যাগুলো খুব জটিল না। সে এক অর্থে যে বাংলাদেশে যদি অ্যাক্সিডেন্টটা দেখা হয় 57 কিলোমিটার রাস্তার মধ্যে হয়, এটা মোটামুটি এখন প্রতিষ্ঠিত। এটাকে কেন্দ্র করে যেটাকে ব্ল্যাক স্পট বলে 215 থেকে 220টা, ধরেন কম বেশি দুটো ক্ষেত্রেই হয়। কিন্তু যেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেটা হচ্ছে যানবাহন নয়, যেই ব্যবস্থাটা এই দুটো সরকারি বলেন কি বেসরকারি অবস্থানে বলেন, সেটা কিভাবে এই দিকে আগাচ্ছে, নিরাপদ হচ্ছে কিনা। তো তাহলে যানবাহনের নিরাপত্তা বিষয় নয়, এটা হলো গোটা যানবাহন পরিবহন যে বিভাগ যেটা, সেটার নিরাপত্তা, জনগণের জন্য সেটা সুবিধাজনক কিনা। কিছু কিছু পজিটিভ জিনিস হচ্ছে, যেমন একটা কমিউনিটি পুলিশিং বলে একটা জিনিস হয়েছে। পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে সরকারের যে ক্ষমতা আছে তাতে সরকার এইরকম সেবাটা পুলিশের মাধ্যমে দিতে পারবে না। দ্বিতীয়ত পুলিশকে প্রয়োজন হয় অনেক বেশি, এবং করা উচিত যে দুর্ঘটনা যদি ঘটে, সেই ক্ষেত্রে দুর্ঘটনা ছাড়াও তো আমার সড়ককে চলাচল রাখতে হবে, সেই ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংটা ভালো দিচ্ছে। তো আমরা বলবো যে এককভাবে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, একাধিকভাবে এই চেষ্টাটা করতে হবে। কিন্তু যদি আপনি বলেন যে আপনি কি আশাবাদী নিরাশাবাদী, আমরা তো আশাবাদী, সবাই আশাবাদী, কিন্তু সরকার নিরাশাবাদের বিষয় না। আমি বলছি সরকার কি সেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন? সরকার সিদ্ধান্ত নিতে পারেন এর চেয়ে দ্রুত, কিন্তু সেই দ্রুততা লক্ষণীয় নয়। আমরা জানি যে গতকাল থেকে এক ধরনের বিশেষ অভিযান শুরু হয়েছে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে, এবং সেই অভিযানে ঢাকায় বেশ জোরালোভাবে অভিযান চলছে। BRTR ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে যানবাহনের বিরুদ্ধে মামলা হচ্ছে, আটক করা হচ্ছে। এবং এই প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রী আজকে গণমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আমরা একটু এই পর্যায়ে মন্ত্রীর বক্তব্যটি দেখে তারপরে আমরা কথা বলবো। যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো দিন এই অভিযান চলবে। এটা একটা অব্যাহত প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা হয়তো এখানে হচ্ছে না, আরেক জায়গায় হচ্ছে, এরকম এটা অব্যাহতভাবে, এটা সারা বছরের প্রোগ্রাম, এটা একদিন দুদিনের প্রোগ্রাম নয়, এটা অব্যাহতভাবে চলবে। জি, মন্ত্রী বললেন যে অব্যাহতভাবে চলবে। ডক্টর শামসুল হক, আপনি কি মনে করেন যে এই অভিযানের ফলে কতটুকু সাফল্য আসবে? ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনেই আমি বলবো, আসলে আমরা বিশ্বাস করি সড়ককে যদি আমরা সার্বিকভাবে নিরাপদ করতে চাই, এই যে
অবৈধ যানবাহন এবং অবৈধ চালক এই যে চালাচ্ছে, এদেরকে ধরাটা সারা বৎসরের কিন্তু এটা একটা কার্যক্রম। এটা ঘটা করে একটা নির্দিষ্ট অভিযানের মাধ্যমে আমাদের এখানে যে জিনিসটা করা হয়, এটা একটা প্যানিক সৃষ্টি করে এবং সুযোগ সন্ধানীদের কিন্তু সুযোগ করে দেয় তোমরা রাস্তার থেকে চলে যাও। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণই কিন্তু সাফার করে। হঠাৎ করে যদি একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়, চাহিদা আছে, যোগান নাই, তো সেই হিসাবে আমি মাননীয় মন্ত্রীর সাথে একমত যে এটা সারা বৎসরভাবে যেই কাজটা করার কথা, সেটা যদি ওনারা সত্যিভাবে করে আর মাঝে মাঝে এই ধরনের অভিযান না করে, আমার মনে হয় অভিযানটা হওয়া উচিত। কেন সারা বৎসর পুলিশ বলে যে সারা বৎসর তারা নাকি নজরদারি করে যাচ্ছে, বিআরটি এর যেই কয়টা সীমিত সংখ্যক ম্যাজিস্ট্রেট আছে তারাও নাকি সারা বৎসর এই কাজটা করে, তাহলে মাঝে মাঝে আমাদের কিন্তু এই অভিযানের মাধ্যমে বলতে হবে তোমরা যদি করেই থাকো তাহলে এই অবৈধ গাড়িগুলি আমি পাই কিভাবে। আমি কিন্তু মাননীয় মন্ত্রীর সাথে কিন্তু বেশ কয়েকটা সফরেও আমি ছিলাম, উনি কিন্তু প্রায় কিন্তু ড্রাইভারকে থামিয়ে বলেন এই তোমার লাইসেন্সটা দেখি। উনি 10% না হলে 50% পান ফেক। তাহলে অভিযানটা হওয়া উচিত ফেক আসে কিভাবে এবং আসলো এবং চালাচ্ছে কিভাবে, সেই অভিযানটা আমরা না করে, সেই জায়গায় সংস্কার না করে আমরা যদি চালককে এইভাবে ধরতে যাই, যেই প্রক্রিয়ার মাধ্যমে এখন ঘটা করে জানান দিয়ে অথবা আওয়াজ দিয়ে করা হচ্ছে, আমার মনে হয় সার্বিকভাবে এটার কোনো উপকার পাওয়া যাবে না। এই কারণে অতীতেও কিন্তু এই ধরনের বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা আগেও দেখেছি এবং দেখেছি জনগণেরই কিন্তু ভোগান্তি হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমি বলবো এখানে নতুন কিছু আবিষ্কার করার দরকার নাই। নিরাপদ সড়ক নিশ্চিতকরণের জন্য উন্নত বিশ্বে একসময় আমাদের মতোই পরিস্থিতি ছিল, প্রতি 10,000 গাড়িতে 100 জনও মারা যেত। প্রতি 10,000 গাড়ি একটা ইন্ডিকেটর। এখন ওদের এখানে মাত্র 2 জন কি 3 জন মারা যাচ্ছে। তো কমিয়ে নিয়ে আসলো কিভাবে? তাদের পথটা যদি আমরা দেখি, সেই আঙ্গিকেই আমাদেরকে কিন্তু যেতে হবে। আমরা সেই জায়গায় না গিয়ে সেই ঘাটতিগুলি চিহ্নিত না করে আমরা শুধু একটা সিমটমের ট্রিটমেন্ট করতে যাচ্ছি, কজের কাছাকাছি যাচ্ছি না। তা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আরেকটু বলবো, এই টেকনিক্যাল জিনিসগুলি বল প্রয়োগ করে বেশি দিন সাস্টেইন করা যায় না। টেকনিক্যাল জিনিস টেকনিক্যালি সলভ করতে হবে এবং এই টেকনিক্যাল ফল্টগুলি আমাদের কি মাঝে মাঝে ওনাকে বসতে হবে, যারা নিয়ন্ত্রণকারী সংস্থা, যারা ফিটনেস দিচ্ছেন, রেগুলেশন দিচ্ছেন, তাদেরকে কিছু স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। সারা বৎসর যে আপনারা কার্যক্রম চালান, তাহলে এই ধরনের আনফিট গাড়ি চলে কিভাবে, লক্কর গাড়ি চলে কিভাবে? এবং আমি মাননীয় মন্ত্রীকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, উনি নিজেও পরখ করে দেখতে পারেন। প্রতিটা বড় ট্রাকের 2 পাশে 3টা করে অ্যাঙ্গেল লাগানো, এগুলি যে কত বড় ঝুঁকিপূর্ণ, একটা লিথেল উইপেনের মতো কাজ করে যখন হেড অন কলিশন হয়। এক একটা বাসের প্যাসেঞ্জারের পেটের ভিতরে ঢুকে গিয়ে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়। তাহলে শতভাগ ট্রাকে এগুলি লাগলো কিভাবে? এটা তো চোখে দেখা যায়, এরকম না যে কাগজ পরীক্ষা করতে হবে এবং এটা বোঝার জন্য খুব বড় এক্সপার্ট হতে হয় না। এগুলি তো উনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন যে এই ট্রাকগুলি যখন তোমাদের এখানে ফিটনেস নিতে যায়, তাহলে 40টা আইটেমের মধ্যে প্রথমটাই হলো গিয়ে গাড়ির চেসিস এবং সাইজটা টাইপ অনুযায়ী আছে কিনা, কোনো মডিফিকেশন হয়ে গেছে কিনা, তুমি তো চোখেই দেখতে পারো, ইনস্ট্রুমেন্টও তো লাগে না। তাহলে হচ্ছে কিভাবে? এই অভিযানটা সেই জায়গায় যদি হতো, তাহলে আমরা মনে অনেকগুলি সদুত্তর পেতাম। ডক্টর শামসুল হক, আপনার কথা আরও শুনবো। আমরা একটু ইলিয়াস কাঞ্চনের বক্তব্য শুনে আসি। ইলিয়াস কাঞ্চন, আপনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত, সম্ভবত সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশে আন্দোলনের ক্ষেত্রে আপনি পায়োনিয়ার। আপনার এই দীর্ঘদিনের আন্দোলনের কি সুফল আপনি পেয়েছেন? আপনার কি মনে হয় যে আমরা কতটুকু এগিয়েছি? আমি প্রথমে আসলে ফিটনেস নিয়ে একটু কথা বলতে চাই, যে ফিটনেস বলতে আসলে আমরা কি বুঝি। ফিটনেস বলতে কি আমরা পুরনো গাড়ি বুঝি, নাকি গাড়ি ফিট রাস্তা চলার মতো, দুর্ঘটনা ঘটাবে না এরকম গাড়ি বুঝি? এইটা কিন্তু আগে আমাদের ইন্ডিকেট করা দরকার। আমার যা মনে হচ্ছে যে এখন যে অভিযানটা, সেটা বোধহয় পুরনো গাড়ির ক্ষেত্রে কিন্তু অভিযানটা হচ্ছে। আনফিট গাড়ি বলতে আপনি যেমন বাসের একটা চেসিস হয়, ট্রাকের একটা চেসিস হয়,
তো ট্রাকের চেসিস দিয়ে এখানে ম্যাক্সিমাম এখানে বাস বানানো হয়, এর জন্য যে ট্রাকের চেসিসটা হলো গিয়ে দাম কম, এবং এই যখন এই ট্রাকের চেসিস দিয়ে বাস বানানো হয় তখন কিন্তু এটাকে মডিফাই করতে হয়, এটাকে কেটে সামনেরটা পিছনে নিতে হয়, পিছনেরটা সামনে নিতে হয়। কারণ আপনারা দেখবেন যে ইঞ্জিন যেটা বাসের ইঞ্জিন থাকে পিছনে এবং ট্রাকের ইঞ্জিন থাকে সামনে, এবং সেইভাবে কিন্তু লোড একটা মানে সমতা আনে কিন্তু ওই চেসিসের মধ্যে দিয়ে। তো আমরা যখন এই ট্রাকের চেসিসটাকে চেঞ্জ করে ফেলি তখন কিন্তু এটার আর মানে আপনি যতই কাগজপত্র ঠিক থাক না কেন এটা কিন্তু আনফিট গাড়ি। প্লাস আরেকটি জিনিস যেটা হলো যে বাসের চেসিসের মধ্যেও কিন্তু আপনার লেখা থাকে যে এতগুলো সিট হতে হবে। এই সিটগুলো যদি আপনার 35 থাকে সেটাকে যদি আপনার 45 করে নেন তাহলেও কিন্তু সেই গাড়িটা কিন্তু আনফিট হয়ে গেল, কারণ অতিরিক্ত বোঝাই যখন আপনি দেবেন তখন কিন্তু সেই গাড়ি নতুন হোক যাই হোক না কেন সেটা কিন্তু আপনার আনফিট গাড়ি হয়ে গেল। প্লাস আরেকটি জিনিস যেটা হলো যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে যারা ফিটনেস দেয় তারাও এই জিনিসটা জানে না যে গাড়ির হেডলাইট, সেই হেডলাইটটা যদি ঠিক মতো যদি এটা স্থাপন না করা হয়, হেডলাইটের লাইটটা যদি রাস্তার মধ্যে না পড়ে, সেটা যদি ছড়িয়ে যায় তাহলে অন্য ড্রাইভারের চোখের মধ্যে লাগলে পরে সেইটার কারণে সড়ক দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেই গাড়িটিও কিন্তু আনফিট। এবং এখন আমাদের কাছে আমার প্রশ্নটা হলো যে ফিট গাড়ি কোনটা, আনফিট গাড়ি কোনটা, এবং আসলে অভিযানটা কোনটার দিকে চলছে এটা কিন্তু আমরা কিন্তু মানে ঠিক ক্লিয়ার না জিনিসটা। তারপরও আরেকটি জিনিস আমি বলবো যে আমি মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে মাননীয় মন্ত্রী উদ্যোগ নিচ্ছেন, বহু চেষ্টা করছেন, এবং এবারও একটি উদ্যোগ উনি নিয়েছেন। তো এই উদ্যোগটি যে কথাটি উনি বলেছেন সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই যে এটা চলমান আমাদের দেশে। কারণ হলো যে উদ্যোগ নেওয়া হয় কিন্তু সেই উদ্যোগটাকে চলমান না রাখার জন্য কয়েকদিন পরে এটা থেমে যাওয়ার জন্য এটা কোনো কার্যকরী আসে না। তা এইবার যেহেতু বলছেন উনি যে এটি চলমান একটি প্রক্রিয়া, চলমান অবস্থায় যদি এটিকে রাখেন এবং সেইভাবে যদি সত্যিকার অর্থে যারা আইন প্রয়োগ করেন তারা যদি সেই আইনটি যদি ঠিক মতো প্রয়োগ করেন, এটি যদি দেখভালটি সেইভাবে করেন, তাহলে হয়তোবা এবার একটি সুফল আসতে পারে। আর পাশাপাশি আমি শামসুল হক ভাইয়ের কথা ধরে আমরা বহুদিন ধরে আমরা বলে আসছি যে আনফিট গাড়ি, এত গাড়ি এই যে এখন বাস দেখা যাচ্ছে না, ট্রাক দেখা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আবার আমরা দেখছি, কারণ সন্ধ্যার পরে আপনার গিয়ে ওই চেকিংটা হচ্ছে না, যার জন্য সন্ধ্যার পরে কিন্তু আবার আনফিট গাড়িগুলো আমরা রাস্তায় দেখি। আমার কাছে প্রশ্ন হলো যে এই যে আনফিট গাড়িগুলো রাস্তায় চলে কিভাবে? এবং আপনারা জানেন যে বড়ইগ্রামের যে অ্যাক্সিডেন্টটি ঘটেছে যেখানে 36 জন জীবন চলে গেছে, সেইখানে দুটি গাড়ির কোনো 1.5 বছর ধরে কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না এবং রাস্তা চলার অনুমতি ছিল না। তাহলে সেইগুলো যে চলে, এই যে যারা দেখার যে আইন রক্ষাকারী যারা আছেন তাদের যে দেখার বিষয়টি, তারা যে বলেন যে ওনারা প্রতিনিয়ত এটি দেখেন, আমারও প্রশ্ন যে প্রতিনিয়ত যদি দেখেন তাহলে 1.5 বছর ধরে এই গাড়িগুলো চলে, তারপরে শেষ পর্যন্ত 36 জন মানুষের জীবন কেড়ে নিল। ইলিয়াস কাঞ্চন, এই প্রসঙ্গে আপনার কাছে আমার একটি প্রশ্ন। ইলিয়াস কাঞ্চন, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি বলছেন 1.5 বছর ধরে ফিটনেস নেই, কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে দেখি যে বিআরটিএতে গিয়ে ভাঙা লক্কর ঝক্কর গাড়িও কিন্তু ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসে, তাদের সার্টিফিকেট থাকে, ফলে কাগজে কলমে আপনি বলতে পারবেন না যে তাদের ফিটনেস নেই। সেই জায়গাটি কিভাবে বন্ধ করা সম্ভব? ওইটাই আমি বলছি যে আসলে ফিটনেস এবং আনফিটনেস, সেটাই আমি বলতে চেয়েছি যে ফিট কোনটা, আনফিট কোনটা। এখন ফিট কি সেটা কাগজে শুধু ফিট, নাকি আপনার এটা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফিট? আমি কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু ক্লিয়ার না কিন্তু, এবং মাননীয় মন্ত্রীও কিন্তু এটি কিন্তু ক্লিয়ার করলেন না কিন্তু। এবং আরো একটি মজার বিষয় হলো যে আমাদের যে ছোট গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু বিআরটি অফিসে যাওয়া হয় এবং সেগুলোকে কিন্তু সেইভাবে ফিটনেস মানে একটু দেখে হলেও দেওয়া হয়, কিন্তু বাকি যে বড় গাড়িগুলো আছে ট্রাক এবং বাসগুলো সেগুলো কিন্তু দেখাও হয় না, কিন্তু সে কাগজ নিয়ে গিয়ে কাগজটাকে রিনিউ করে নিয়ে আসলে সেটা ফিট হয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো ইলিয়াস কাঞ্চন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আফসান ভাই, এই প্রসঙ্গে একটু আমি বলতে চাই যে প্রশ্ন সেটি হচ্ছে যে বিআরটিএতে
ইলিয়াস কাঞ্চন বলছিলেন যে আমরা যখন প্রাইভেট কার নিয়ে, আপনার গাড়ি আমার গাড়ি, ব্যক্তিগত গাড়ি নিয়ে যখন যাই তখন কিন্তু তারা সেটিকে দেখে, নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে সার্টিফিকেটটা ইস্যু করে। বাসের ক্ষেত্রে সেটি হয় না, কারণ অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে বাসের কিন্তু ফিটনেস সার্টিফিকেট থাকে, বিশেষ করে ঢাকা শহরে চলাচলকারী বাস। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অনেকের ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটি ফেক হোক যাই হোক, কিন্তু তারা ড্রাইভিং লাইসেন্সের শর্ত যে পাওয়ার, সেই শর্ত মেনে তারা লাইসেন্স পায় না, নিয়মকানুন জানে না। এই দুর্বলতাটি কিভাবে আমরা ওভারকাম করব? আমি বুঝতে পারি না এই প্রশ্নের কি উত্তর হবে, এই কারণে যে এই সমস্যাগুলো আমরা দীর্ঘদিন ধরে চিহ্নিত করেছি। এবং আমার তো মনে হয় যে একটা বড় সুবিধাভোগী যেই গোষ্ঠী সেটা হচ্ছে গবেষকরা। মানে বারবার ওনাদের গবেষণা করতে দেওয়া হচ্ছে, ওনারা গবেষণা করছেন, একই উত্তর নিয়ে আসছেন। যে কাঠামোর মধ্যে এটা চলাচল করে, এই বিআরটিও বিশেষ করে, সেটা মোটেই গ্রহণযোগ্য মানেন না। যতজন লোক থাকা দরকার তাদের নেই। এছাড়া ওই সমঝোতার মাধ্যমে ফিটনেস সার্টিফিকেট পাওয়াটা এত বড় একটা ব্যবসা যে সেখানে আমাদের কিছু বলার থাকে না। এবং আমার যেটা মনে হয়েছে যে বিআরটিএ সম্পর্কে যখন কথা ওঠে, বিআরটিএ তো ভেহিকেল ফিটনেস বলে। দুটা বিষয় আছে, একটা হচ্ছে ভেহিকেল ফিট কিনা, আর একটা হচ্ছে রাস্তা ফিট কিনা, তৃতীয়ত হচ্ছে প্যাসেঞ্জার ফিট কিনা সে ট্রাভেল করতে। তো অনেকগুলো চালক তো বটেই, চালক তো সবসময় গালি খায়, কিন্তু এছাড়াও কিন্তু এনারা আছেন। যে ব্যবস্থার মধ্যে আমাদের এই সড়কটা চলছে এবং যানবাহন চলছে সেটা আনফিট। আমাদের গাড়ি আনফিট এটা বড় কথা না, আমাদের সিস্টেমটা আনফিট। তো সিস্টেমটাকে ফিট কে করবে? মন্ত্রী মহোদয় যেমন বলেছেন যে উনি এটা করবেন, বারবার করবেন। উনি কি বলছেন? উনি বলছেন ঝটিকা বাহিনীর লোকজন আসবে, ঝটিকা সফর করে কারো লাইসেন্স আছে কিনা দেখবে। তো কি হয়েছে, বাংলাদেশে তো সব কিছুই তো মোটামুটি ব্যবস্থা করে নেওয়া যায়। সেক্ষেত্রে ওনারা যদি এটাকে একটা গোটা একটা সেক্টরের সমস্যা মনে করেন, যে এটাকে আমাকে সারতে হলে এইটা 4-5টার দিক আছে, তাহলে সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট ক্ষেত্রে ওনারা পদক্ষেপ নেন, কিন্তু বড় জিনিসটা যেটা, সেটা হচ্ছে যেমন রুট পারমিটের ক্ষেত্রে বড় জিনিস সেটা হচ্ছে যে বড় যারা একজন মানুষ আছে, যারা 100-150 ট্রাক আছে, সে অবধারিতভাবে রাজনৈতিক দলের কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, তাকে তো আপনি নড়াতে পারছেন না, তাকে তো আপনি সরাতে পারছেন না। আপনি ওখানে শ্রমিক ইউনিয়ন আছে, তাকে তো সরাতে পারছেন না, তাকে নড়াতে পারছেন না। তো আমি যদিও উনি অনেক উদ্যোগ নিয়ে থাকেন, কিন্তু আমার মনে হয় যে ওনার উদ্যোগগুলো কয়েক মাস পরেই দেখা যায় না, স্তীমিত হয়ে যায়, ভাটা পড়ে যায়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এরপরে আবার এই বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে বিআরটি এর ভূমিকা সম্পর্কে আমরা বললাম, সে বিষয়ে বলবো। আরেকটা বিষয় আপনার কাছে আসবো, তদন্ত কমিটি হয় বিভিন্ন সময় এবং আপনারা এক্সপার্টরা বুয়েট থেকে বারবার আমরা দেখেছি যে তদন্ত রিপোর্ট দেন এবং মোটামুটি আমরা জানি যে কী কী পরামর্শ আপনারা দেন, কিন্তু কেন সেগুলি বাস্তবায়িত হয় না বা সেটি মনিটর করার কোনো ব্যবস্থা আছে কিনা, সেই প্রশ্নের উত্তর জানার আগে একটু বিরতিতে যেতে হবে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকুন, আমরা আলাপ করছি সড়ক নিরাপত্তা নিয়ে। একটু পরে আবার ফিরে আসবো বিরতির পর। বিরতির পরে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সড়ক নিরাপত্তা বিষয়ে। বিরতির আগে আমরা কথা বলছিলাম বুয়েট বা তদন্ত কমিটি হয় যে বিভিন্ন দুর্ঘটনার পরে, সেই তদন্ত কমিটিতে আপনারা যেসব সুপারিশ করে থাকেন ডক্টর শামসুল হক, সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে কি কোনো অগ্রগতি আপনারা দেখেন বা ফলো করার কোনো সিস্টেম কি আপনাদের আছে? হ্যাঁ, আমি এখানে পজিটিভলি যে জিনিসটা বলতে পারি, আমরা অনেক দিন থেকে বলছিলাম যে দুর্ঘটনা শুধু চালকের জন্য ঘটে না। এই রোড ট্রাফিক সিস্টেমটা প্রথমে আসে সড়ক, তারপরে আসছে গাড়ি, তারপরে হলো ব্যবহারকারী। এই তিনের সমন্বয়ে একটা সিস্টেম হয়। এখানে কোনো না কোনো ঘাটতি যদি থাকে, সড়কের নির্মাণে ঘাটতি থাকতে পারে, রক্ষণাবেক্ষণে ঘাটতি থাকতে পারে, গাড়ির ফিটনেসের কোনো ত্রুটি থাকতে পারে, চালকের ভুল থাকতে পারে, ব্যবহারকারীরও ভুল থাকতে পারে। সুতরাং অনেক কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে। কিন্তু আমরা সবসময় দেখি আমাদের দেশে সামহাও যারা আমরা সড়ক ব্যবহারকারী, চালকের উগ্রতা দেখে সবসময় একটা পারসেপশন নিয়ে নিই তাদের ভুলের জন্যই মনে হয় দুর্ঘটনা ঘটে। কিন্তু আমরা আমাদের ইনস্টিটিউশন যখন এআরআইটা হয়, তখন আমরা বিজ্ঞান ভিত্তিক, যেটা উন্নত বিশ্বে এটা ম্যাচিওর্ড একটা সায়েন্স, সেটা অ্যাপ্লাই করে যখন আমরা হেডলাইন ক্রিয়েটিং যেই দুর্ঘটনাগুলি হয় সেগুলি ইনভেস্টিগেশন করি। আমি ব্যক্তিগতভাবে নিজেই 17টা ইনভেস্টিগেশন করি, ইনক্লুডিং যেই সচিব 2জন মারা গেলেন, মিশুক মনিরটা, তারপরে হলো সালেপুর ব্রিজ, এরকম অনেকগুলি হেডলাইন ক্রিয়েটিং আমি করি। প্রত্যেকটার মধ্যে যে দেখি
প্রত্যেকটা ঘটনার মধ্যে কিছু না কিছু ইউনিকনেস থাকে, এবং এখানে আমি বিআরটির গলত পাচ্ছি, পুলিশের গলত পাচ্ছি, চালকের গলত পাচ্ছি, মালিকের গলত পাচ্ছি, ব্যবহারকারীর গলত পাচ্ছি। কিন্তু আমাদের এখানে তদন্ত কমিটি যখন করা হয়, যে কম্পোজিশনটা নেওয়া হয়, সেটার মধ্যে আমি দেখি যেখানে পুলিশ দায়ী হতে পারে, কমিটিতে পুলিশও থাকছেন, বিআরটি দায়ী হতে পারে, বিআরটির লোকও থাকছেন, রোডস অ্যান্ড হাইওয়ে যারা সড়ক বানান, এলজি যারা সড়ক বানান, তাদেরকেও কমিটি মেম্বার করা হচ্ছে। তাহলে বাকি থাকলো কে? চালক, মালিক তো কখনো আসে না সার্ফেসে। তো আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আমাদের এখানে আফসান ভাই যেটা বললেন যে 35% দুর্ঘটনা ঘটে 4% রাস্তার মধ্যে, তার মানে এগুলি দুর্ঘটনা প্রবণ স্থান, এগুলি দৈব ঘটনা না, এগুলি আমাদের মনুষ্য সৃষ্টি কোনো না কোনো ত্রুটির জন্য ঘটছে। এই সায়েন্স দিয়ে এটাকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া যায়। আমরা যদি দিতে পারি তাহলে অন্তত এই লোকগুলি মারা যাবে না, এবং বাঘগুলিকে ট্রিটমেন্ট দেওয়া উচিত। তো প্রথমেই আমরা যখন বলি, সামহাও অনেক রেজিস্ট্যান্স আসে যে না, আমাদের মহাসড়কে কোনো ত্রুটি নাই। আমরা যেটা সবসময় যেটা করে থাকি আর কি, যে আমরা নিজের দোষ স্বীকার করি না। পরবর্তীতে বেশ কয়েকটা দুর্ঘটনা যখন ঘটলো, এবং যে দুইজন সচিব মারা গেলেন, মিশুক মনির মারা গেলেন, তারেক মাসুদ মারা গেলেন, তারপরে হলো গিয়ে 11 জন পুলিশ নরসিংদীতে ইলেকশনের ডিউটি দিতে গিয়ে যখন মারা যায়, মানে তখন খেয়াল আছে সাহারা খাতুন তখন আমাদের এই রিপোর্টটা দেখে উনি তখন বললেন যে না, বাঁকের ট্রিটমেন্ট করতে হবে, এবং আমাদের প্রেসক্রিপশন ছিল বাঁককে ওয়াইডেনিং করে মাঝখানে একটা ডিভাইডার দিয়ে ওভারটেকিংয়ের কোনো চান্স না দেওয়া। আলহামদুলিল্লাহ এটা দেরিতে হলে পরেও আড়িচা সড়কে 11টা বাঁক সংস্করণ করার ফলে এখন দৃশ্যমান কিছু উন্নতি দেখছে, পুলিশ বলছে, ব্যবহারকারী বলছে, চালকও বলছে। সুতরাং সেই দিক থেকে পজিটিভলি আমরা বলবো, অনেক দিন থেকে বলতে বলতে আমাদের যে মাইন্ডসেটটা পোলারাইজড হয়ে গেছিলো চালক সর্বস্ব, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ফল্ট যে আছে সেই ব্যাপারে সরকার কিন্তু উদ্যোগ নিচ্ছে, এবং আমি জানি এখন সারা দেশে এবং আপনাদের ওই রিপোর্টের পরে, বিশেষ করে তারেক মাসুদ এবং মিশুক মনিরের মৃত্যুর পরে কিন্তু ঢাকা আরিচার সড়কের দুর্ঘটনার হার অনেক কমেছে, অনেক কমেছে। আমরা একটু ইলিয়াস কাঞ্চনের কাছে যাব। ইলিয়াস কাঞ্চন, আমি জানি আপনি অনেক ব্যস্ত, আপনাকে যেতে হবে অন্য কাজে। তার আগে আপনার কাছে প্রশ্ন, যে এই আমরা এতক্ষণ যে আলোচনা করলাম বা করছিলাম, আপনার কি মনে হয় যে আফসান চৌধুরী বারবার একটি কথা বলছিলেন যে আমাদের সমস্যাটা হচ্ছে সিস্টেমে, আমাদের ব্যবস্থাটাই দূষিত। সেই দূষিত ব্যবস্থাকে সুষ্ঠু করার, নিরাপদ করার ব্যাপারে আপনার কি ভূমিকা, মানে আপনার সংগঠনের থেকে যে উদ্যোগ নিয়েছেন সেটি কতখানি আলোর মুখ দেখছে, বাস্তবায়িত হচ্ছে, সেই পরামর্শ, সেই মতামত কতখানি সরকার কানে নিচ্ছে? ইলিয়াস কাঞ্চন। আমি এখন একটা কথা শুধু বলতে চাই, সেটি হলো যে আমরা যতই আলোচনা করি না কেন, বুয়েটের আপনার গিয়া ইঞ্জিনিয়ার সাহেব কিংবা গবেষকরা কিংবা নিরাপদ সড়ক চেয়ারম্যান কিংবা অন্য কেউ, আমরা যতই আলোচনা করি না কেন, এই আলোচনা কোনো কাজ আসছে না। কিন্তু আমি মনে করি যে একমাত্র কাজে আসতে পারে যদি প্রাইম মিনিস্টার যদি একটি কথা যদি বলেন। কিন্তু আমরা এই 22 বছরে আমি একটি জিনিস দেখেছি, লক্ষ্য করেছি যে সরকার প্রধান যিনি, তিনি কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলেন না। কিন্তু যখন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তখন সেখানে কিছু অনুদান দেওয়া হয়, যেমন আপনার এই যে 44 জন বাচ্চা মারা গিয়েছিল, সেখানে কিছু অনুদান দেওয়া হয়েছে। এবারও 36 জন মারা গেছে, সেখানে কিছু অনুদান দেওয়া আছে। আমার কাছে প্রশ্ন হলো, আমার কাছে কথা হলো যে ভিক্ষা চাই না, তোমার কুত্তা সামলাও। এই কুত্তা যতক্ষণ পর্যন্ত না সামলানো হবে, এবং এই কুত্তা সামলানোর জন্য আসলে প্রাইম মিনিস্টারের হুকুম ছাড়া কুত্তা কিন্তু এখান থেকে সরবে না। কিন্তু আপনি যতই, যে আমার যোগাযোগ মন্ত্রী যতই বলুক না কেন যে আমি এই অব্যাহত অভিযান রাখবই করব, আপনি কি মনে করেন যে সড়ক এবং সেতু বিভাগের মন্ত্রী উনি বললে পরেই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাজটাকে আন্তরিকতার সঙ্গে সেইভাবে? যোগাযোগ মন্ত্রী কিন্তু আজকে আরো বলেছেন, ইলিয়াস কাঞ্চন, যে কোনো আনফিট যানবাহন থাকবে না, দেশে কোনো ড্রাইভার থাকবে না অদক্ষ। করে নাই বলে কিন্তু 1.5 বছর ধরে, হ্যাঁ,
কিন্তু এটা কিন্তু পসিবল না। এটা এই যে সড়ক দুর্ঘটনার জন্য যেমন অনেকগুলো কারণের কথা শামসুল হক ভাই বলেছেন, সেটা রাস্তাঘাট, মানুষ ব্যবহার, এটি তো আছে। আমি বলবো যে সরকারের মধ্যে ডিপার্টমেন্টগুলোর সমন্বয় না থাকার জন্য সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। কারণ হলো যে আইন যিনি প্রয়োগ করবেন তিনি আইনটা ঠিক মতো করছেন না। এটা সব আপনি যোগাযোগ সড়ক মন্ত্রণালয় বললে পরে কিন্তু তারা করবে না কিন্তু। এবং নতুন আইনের যে বিষয়টা সেখানেও কিন্তু আইন মন্ত্রণালয়ের বিষয় আছে, এবং শ্রমিকদের যে কিছু চাহিদা আছে তাদের যে মানবিক দিকগুলো দেখার জন্য সেটা কিন্তু শ্রম মন্ত্রণালয়ের বিষয় আছে। এবং একটি অ্যাক্সিডেন্ট ঘটার পর আপনার গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু তার চিকিৎসার ব্যাপার আছে। এবং একটি মানুষের ভিকটিম পরিবারের তার কিন্তু আপনার গিয়ে কম্পেনসেশনের যে বিষয়টি আছে, আইনগত যে বিষয়গুলো আছে, তার ন্যায় বিচার পাওয়ার যে জায়গাটা আছে, সেখানেও কিন্তু আইন মন্ত্রণালয়ের প্রয়োজন আছে। তো এই ডিপার্টমেন্টগুলো এক করার জন্য শুধুমাত্র পারেন যে আমাদের প্রাইম মিনিস্টার। এই প্রাইম মিনিস্টার যদি বলেন যে তোমরা এই কাজটি করো, তাহলে কিন্তু সমস্ত মন্ত্রণালয়গুলো এক হয়ে কাজ করবে। আদারওয়াইজ এই সমন্বয়তা আসবে না। এবং যতক্ষণ পর্যন্ত প্রাইম মিনিস্টার না বলবেন যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য ব্যবস্থা নিন, ততক্ষণ পর্যন্ত সেরকম ব্যবস্থা কেউ নিতে পারবেও না, কেউ নেবেও না। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশা করি আপনার পরামর্শ প্রধানমন্ত্রী শুনবেন বা সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেবেন। তবে আমি সত্যিকার অর্থেই জানি না যে প্রধানমন্ত্রী বললেও কতখানি কার্যকর হবে। বাংলাদেশের সিস্টেমটা এরকমই যে প্রধানমন্ত্রীর মুখের কথার উপরেই আসলে সবকিছু নির্ভর করে কিনা, সেই প্রশ্নের উত্তরের জন্য আমরা হয়তো আফসান চৌধুরী এবং শামসুল হক স্যারের মতামত নিতে পারি। আফসান ভাই বলেন। আমার যেটা মনে হয়, ইলিয়াস কাঞ্চন যেটা বলেছেন, তিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন, তার ব্যক্তিগত জীবনের অনেক বড় দুর্যোগ হয়েছে। কিন্তু উনি যে কথাটা বলছেন যে আমরা যতই বলি না কেন, আমি বলছি যেটা প্রথম বলছেন যে আমরা তো গবেষকদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি, মনে হয় আবার একটা গবেষণা করো, আবার একটা গবেষণা করো, সেটা হচ্ছে যে সমন্বয়টা নাই মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। এবং যদিও সচিব মারা গেছে, মিশুক তারেকের মতো মানুষ মারা গেছে, তাও বেশিরভাগ মানুষ যারা মারা যায় তারা হচ্ছে মোটামুটি বাংলাদেশের অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রীর সন্তান মারা গিয়েছে, বেশিরভাগ যেটা হয় যে বেশিরভাগ সাধারণ মানুষের কাছে আমরা এদের একটা ধারণা হয়ে গেছে সাইফুর রহমানের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আরো তো জয়েন্ট সেক্রেটারি ওর ফ্যামিলি তার মারা গিয়েছিল, এরকম আছে, এরকম ঘটনা ঘটে। তো এগুলো তারা হয়তো 10 ভাগ। বেশিরভাগ কিন্তু মানুষ বাসে থেকে নেমে ওই যখন রাস্তা পার হতে যায় তখন বুঝে না, মারা যায়। এবং মানুষ খুব স্পিডে যেতে যেতে হয় সেটাও না, ওই মানুষ নিরাপদ না। সড়ক যে স্পিডের জন্য বেশি নিরাপদ বা কম নিরাপদ তাও না। কিন্তু ইলিয়াস কাঞ্চন যেটি বললেন যে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই রাস্তা নিরাপদ হবে, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয়, যেটা পরিষ্কারভাবে চিহ্নিত হচ্ছে যে সমন্বয় করার জন্য কোনো নাই। তো কয়েকজন গবেষক যে কথাটা বলেছেন, লোকজন যারা এটার সঙ্গে জড়িত, যে একটা বোধহয় সমন্বয়কারী মন্ত্রণালয় থাকা দরকার বা সমন্বয়কারী একটা অফিস থাকা দরকার। যে আমি 4-5টা এই যে বিভিন্ন আছে, সড়ক আছে, সড়ক মরামত আছে, ফিটনেস আছে, জনগণকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, এরা সব হবে। কারণ এটা যতক্ষণ পর্যন্ত, যেটা হোসেন জিল্লুর বলেছিলেন যে এটা অ্যাক্সিডেন্ট এপিডেমিক, এই দুরবস্থাটা এপিডেমিক পর্যায়ে চলে গেছে, সেইটা যে মহামারী পর্যায়ে চলে গেছে, সেটাকে আমরা যদি ওইভাবে গুরুত্বটা দিই যে মহামারী থাকতে হলে, আমাদের তো ডেঙ্গু যখন শুরু হয়েছিল আমরা বেশ গুরুত্বের সঙ্গে দিয়েছিলাম, এবং আজকে দেখেন ডেঙ্গু অনেক কম। তো এমন তো না যে আমরা করতে পারি না। এইটা হলো বিষয়টা, সংকট যেটা, সেটা হলো যে কেউ এটাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না, বা গুরুত্বের সঙ্গে নিতে চাইলেও সমন্বয়ের অভাবের কারণে কারো না কারো স্বার্থে লেগে যাচ্ছে। এই স্বার্থে লেগে যাওয়াটা একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ওটা আপনি সিদ্ধান্ত নিতে গেলে যদি আপনার রাজনীতির সমস্যা হয়, যদি আপনি বলেন যে রাস্তার পাশে যেসব বাজার থাকে সারা বাংলাদেশে, সেগুলো অ্যাক্সিডেন্টের জন্য একটা বড় কারণ, সেই অ্যাক্সিডেন্টের যে বড় কারণ আপনি বাজার সরাতে পারবেন না, কারণ বাজারগুলো বেশিরভাগের সাথে আপনার রাজনৈতিক কর্মীরা জড়িত, তাহলে তো আর আপনি বলতে পারেন না যে আপনি সমস্যাটার সমাধান চান। এটাই হচ্ছে সংকট। উনি তো ওনার ফ্রাস্ট্রেশন থেকে বলছেন, আমরা আমাদের ফ্রাস্ট্রেশন থেকেও একই কথাই বলছি। জি, আমাদের দর্শকরা অনেকে মতামত পাঠিয়েছেন ফেসবুকে এবং মোবাইলের SMS-এর মাধ্যমে। একজন দেখছি কবির মিরপুর থেকে লিখছেন, বিআরটিএ ডুইং নাথিং। আপনার কি মনে হয় প্রফেসর শামসুল হক? আমি ওটাতে আসছি। আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের আমি কথা শুরুই আমি বলবো, উনি কিন্তু চমৎকারভাবে কিন্তু বললেন আমাদের আসলে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের যে সমস্যাগুলি অনেক দিন ধরে পুঞ্জীবিত হয়ে আছে, এটা কিন্তু ভেরি কমপ্লেক্স একটা আনম্যানেজেবল সিস্টেম হয়ে গেছে।
যেই সিস্টেমটাকে আমি কল্পনা করি, আমাদের বিদ্যুতের ঘাটতি যখন ছিল, ঘন ঘন লোডশেডিং হতো, আমরা পারছিলাম না সামাল দিতে, ওয়ার ফুটিংয়ে কাজ করে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কিছু কি বলবো আইন প্রণয়ন করে যে আমরা যা ডিসিশন নিব সেটার ব্যাপারে কোর্টেও যেতে পারবে না, মানে এক ধরনের ইনডেমনিটি দিয়ে। তার মানে কি, আমি যদি এটাকে জাতীয় সমস্যা মনে করি, এবং আমাদের কাছে এক্সাম্পল আছে, আজকে আমাদের বিদ্যুৎ পরিস্থিতি দেখেন কোথায় নিয়ে আসছি, এই যে দৃঢ় রাজনৈতিক প্রত্যয়ী একটা অঙ্গীকার, এটা দরকার। কারণ পুঞ্জীভূত সমস্যা একদিনে এই ঢিলাঢালাভাবে কোনো প্রোগ্রামে হবে না, এবং এখানে অনেক কিছু সংস্কার লাগবে। আমাদের দেশটা রিফর্মটা খুব একটা পছন্দ করে না অনেকেই, না যা আছে চলছে, তো এখানে যথেষ্ট পরিমাণ রিফর্ম লাগবে। এই রিফর্ম করার জন্য একদম সর্বোচ্চ পর্যায় থেকে আমার মনে হয় ওনার অ্যাটাচমেন্টটা যদি না হয়, আমি বলবো ইলিয়াস কাঞ্চন ভাই সঠিকভাবে বলেছেন যে এই জঞ্জাল থেকে আমরা কিন্তু বের হতে পারবো। মানে মূল কথাটা হচ্ছে যে এটি ওই প্রশাসনিক ব্যবস্থার উপরে না রেখে সরকারের এক ধরনের জরুরি অবস্থার মতো নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার ফুটিংয়ে কাজ করতে হবে, কারণ আমাদের ব্যাকলগ আছে, আমাকে সামনের দিকে আগাতে হবে। সুতরাং এখানে রাজনৈতিক অঙ্গীকারটা খুব দরকার। আমি চাই, আমি না শুনতে চাই না, কেন হবে না। আমি এই যে আনহোলি অ্যাক্টিভিটি বিআরটিএতে হয়, এটার ভিতরে এত বড় একটা স্ট্রং সিন্ডিকেট কেউই ভাঙতে পারছে না, পুলিশ পারে না, বিআরটিএ পারে না। সুতরাং একমাত্র আমার যেটা মনে হয়, সেই অ্যাটাচমেন্টটা যদি আমরা সর্বোচ্চ পর্যায় থেকে পাই, এক্সাম্পল যেহেতু গুড এক্সাম্পল আছে, আমরা আশা করতে পারি হয়তো একটা সুদিন পাবো আমরা সেই জায়গায়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকবার একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমরা ফিরে আসব, এবং তখন আপনাদের আরও বেশি প্রশ্ন এবং মতামত ফেসবুক এবং SMS থেকে আমরা নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। শুভেচ্ছা, আরেকবার স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সড়ক নিরাপত্তা এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, এইসব বিষয় নিয়ে। এই পর্যায়ে আমরা একটু দর্শকদের মন্তব্য জানতে চাচ্ছি। ফিরোজ আহমেদ সরকার লিখেছেন, অভিযান যেন স্থায়ী হয়, আইন যেন কঠিন হয়। আমার প্রশ্ন, চালকেরা ভুয়া লাইসেন্স পায় কোথায়? যেখান থেকে ভুয়া লাইসেন্স দেওয়া হয় তাদের বিরুদ্ধে অভিযান হয় না কেন? আরেকজন লিখেছেন, যেই দেশের মানুষ যেই রকম, সেই দেশের প্রশাসন সেরকম। নতুন গাড়ি ঠিক না করলে পুরাতন গাড়ি অপসারণ জনদুর্ভোগ ছাড়া আর কিছুই না। বিল্ডিং মেরামত করতে গেলে যদি কাঁচামাল না নেন, বলুন তো তখন কি অবস্থা হয়? তারপরে আরেকজন লিখেছেন, ফারুক উদ্দিন, ঢাকা শহরে যাত্রী নিরাপত্তা প্রায় শূন্যের কোঠায় পৌঁছে গেছে। আরেকজন লিখেছেন, কয়েকদিনের জন্য অভিযান পরিচালনা না করে সারা বছরই পরিচালনা করা দরকার। এটি অবশ্য মন্ত্রী বলেছেন যে চলবে। আরেকজন ইব্রাহিম মিজি বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম এই পরিবহন সেক্টরে। জাকিরুল ইসলাম জীবন বলেছেন, জোর যার মুল্লুক তার। আজকে এসব গাড়ি বের না হলেও তারা দুদিন পরে বের হবে, কারণ রাঘব বোয়ালরা কোনো না কোনোভাবে এগুলো ম্যানেজ করে ফেলবে। তো এই যে মন্তব্য এদের, আপনাদের কি মনে হয় যে আমাদের দর্শকরা যারা দেখছেন অনুষ্ঠান, বা যারা, এটা নিশ্চয়ই আমরা সবাই কম বেশি যাত্রী কোনো না কোনো যানবাহনের, তাদের এই বক্তব্যগুলো কতখানি ঠিক? অবশ্যই যৌক্তিক। আমি বলবো আমরা তো এই দেশেরই নাগরিক, আমরা তো সব কিছুই দেখি। পরিবহন সেক্টরে যে বিশৃঙ্খলা, এটা শুধু নিরাপদ সড়ক না, আমি বলবো যানজট থেকে আরম্ভ করে গণপরিবহনের যে বিশৃঙ্খলা, যানজটের যে বিশৃঙ্খলা, যেই অহেতুক কারণে দুর্ঘটনাগুলি ঘটছে, এগুলি সবাই কিন্তু আমরা দেখছি কেন ঘটছে। তো সেই হিসাবে আমি যে ভদ্রলোক চমৎকার করে বলছেন, অভিযানটা কিন্তু এই ফিটনেসবিহীন গাড়িকে না ধরে কিভাবে চালকরা অবৈধ লাইসেন্স পাচ্ছে, কিভাবে লক্কর গাড়িগুলি বিআরটিতে গিয়ে সনদগুলি পাচ্ছে, সেই জায়গা অভিযানটা হওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে পুরো সিস্টেমটার মধ্যে সমস্যা, এবং শুধু রাস্তার নিরাপত্তা না, যানজটও এর একটি অংশ। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আজকে বলেছেন, যে পত্রিকায় আমরা দেখলাম একটু আগে, টেলিভিশনেও এসেছে, তিনি বলেছেন যে ট্রাফিক পুলিশদের হ্যাবিট খুবই খারাপ, যে কারণে ঢাকা শহরে যানজট হয়। আফসান চৌধুরী, আপনার হ্যাবিট বলতে উনি কি বুঝিয়েছেন? ট্রাফিক পুলিশরা অনিয়ম করে, তারা নিয়ম কানুন মানে না। তো আমার মনে হয় যে ট্রাফিক পুলিশ খারাপ, এটা যদি উনি জানেনি তাহলে ব্যবস্থা কেন গ্রহণ করা হয় না? এবং যেটা সবাই যে কথাটা বলছে যে সবাই তো বলে দিয়েছে উত্তরগুলো কি, তারপরেও কিছু হয় না কেন?
তো ট্রাফিক পুলিশ খারাপ, তো তাহলে ট্রাফিক পুলিশ শিক্ষিত করুন, ট্রাফিক পুলিশের ব্যবস্থা করুন, ট্রাফিক পুলিশের বেতন বাড়ান, এবং ওরা যে যোগ্যভাবে চলছে। কিন্তু আমার মনে হয় এটা খুব আইসোলেটেড একটা কথা, বিচ্ছিন্ন একটা কথা। ট্রাফিক পুলিশ ভালো করে দিলে বাংলাদেশের সড়কের সমস্যার সমাধান হবে? একেবারেই না। বাংলাদেশের অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোর প্রত্যেকটা সমাধান করা দরকার। তো প্রত্যেকটা সমাধান যতক্ষণ না হবে আমার মনে হয় না সমাধান হবে। আমার মনে হয় না উত্তরের কোনো অভাব আছে, আমার মনে হয় সমন্বয়ের অভাব আছে, সদিচ্ছার অভাব আছে। আমি এখানে জাস্ট সামান্য যোগ করি। নিশ্চয়ই, প্লিজ। পুলিশকে আমরা এমন একটা দায়িত্ব দিয়ে রাখছি, সেটা হলো আনম্যানেজেবল একটা দায়িত্ব। আপনি লক্ষ্য করে দেখবেন পুলিশের কাজ কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ করা, যানজট নিয়ন্ত্রণ করা, সিগন্যাল নিয়ন্ত্রণ করা, আরও অনেক কিছু আছে। তো এখন এই নিয়ন্ত্রণ ব্যবস্থায় এটা একটা সিস্টেম, তো একটা হলো চাহিদা আর একটা হলো যোগান। সড়ক হলো যোগান, এটা যদি কম থাকে আর চাপ যদি আপনার বেশি থাকে, এটা তো ইমব্যালেন্স একটা সিস্টেম। আপনি যদি বলা হয় এটা ম্যানেজ করেন আপনি, তা আপনি প্রথমেই দেখলেন চাহিদা এবং যোগানের মধ্যে একটা ভারসাম্যহীন অবস্থা। তো আমি বলবো এখানে কিন্তু বিআরটির একটা বিরাট ভূমিকা আছে। একটা নতুন গাড়ি রেজিস্ট্রেশন দেওয়ার আগে তার কতগুলি উত্তর খোঁজা উচিত। এই গাড়ি চলবে কোথায়, আমার কি যোগান আছে, এই গাড়ির ফিটনেস দেওয়ার জন্য কয়টা লোক আছে আমার, এই গাড়ি চালানোর জন্য চালক কয়টা রেডি আছে। এগুলি না খুঁজে যদি আমি দিনের পর দিন গাড়ি বাড়িয়ে যানজট বার করে বলি যে পুলিশ কেন দায়িত্বহীনতা পালন করছে, এটা আমার মনে হয় এটা হাফ ট্রুথ হবে। এখন একটা বাংলা প্রবাদ আছে যে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তো তাহলে সেই সর্ষে দিয়ে আপনি কিভাবে ভূত তাড়াবেন? সেটাই। তবে সিস্টেমটাকে আমাদের ম্যানেজেবল পর্যায়ে রাখতে হবে। সরকারকে, আমাদের ঢাকা শহরে এমনিই কিন্তু রাস্তার সংখ্যা কম, আমি কিন্তু বলবো না আমাদের কার ওনারশিপ কিন্তু অনেক বেশি। আমরা কারগুলি চলতে পারে না দেখে আমার মনে হয় অনেক কার, আসলে ঢাকায় কিন্তু কার ওনারশিপ মাত্র 40টা। 1000 লোকের 40 জন। এখন আমরা যে ইকোনমিতে যাচ্ছি এটা 200-র কাছাকাছি যাবে। সরকারকে তো সেই সুদূর প্রসারী চিন্তাগুলি করতে হবে। আমরা যদি একটু প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলি দেখি, আমরা তো সিস্টেমের অব্যবস্থার কথা বলছি, কিন্তু বিআরটিএ ধরেন, বিআরটিএতে 12টা ম্যাজিস্ট্রেটের পোস্ট আছে যারা এইসব অভিযান পরিচালনা করবে, সেখানে লোক আছে মাত্র 3 জন। এই যে আজকে ঢাকা শহরে অভিযান পরিচালিত হচ্ছে 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সারা দেশে 21 লাখ গাড়ির জন্য বোধহয় 41 জন ইন্সপেক্টর বা ম্যাজিস্ট্রেট কাজ করে। তো এই যদি বাস্তবতা হয় তাহলে আমরা কিভাবে ভালো ফলাফল আশা করব? কখনো আমরা পাবো না। সিস্টেমই বলে দিচ্ছে এটা কখনোই ম্যানেজেবল সিস্টেম না। 3 জন ম্যাজিস্ট্রেট দিয়ে আপনি কিভাবে নজরদারিটা করবেন? ঢাকা শহরের 1 কোটি মানুষের শহর। আমি বলবো সংস্কারগুলি কিন্তু এখানেই আসা উচিত। আমি মাননীয় মন্ত্রীকে বলবো এগুলিকে ভেরি টেকনিক্যাল জিনিস, আপনি সিস্টেমের অ্যানালাইসিস করেন, বিশ্লেষণ করেন, গলদগুলি কিন্তু পেয়ে যাবেন। যে সিস্টেমের ইকুয়েশনই বলবে এটা দিয়ে তো আমি কাঙ্ক্ষিত মাত্রায় আমি যতই অভিযান চালাই না কেন আমি গোড়াতেই তো গলদ রেখে দিছি, এবং গোড়াতে গলদগুলি আরও সুনির্দিষ্টভাবে যদি উনি আইডেন্টিফাই করেন, দেখবেন অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশগুলিতেও সরকার কখনো এই দায়িত্ব নেয় না যে আমি ফিটনেস দিব, কখনো সম্ভব না। সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, যখন চাইবে তখনই রেভিনিউ বাজেটে কিন্তু জনবল বাড়াতে পারে না। গাড়ি কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু সেইভাবে ম্যাচ করে কিন্তু জনবল বাড়ে না। তাহলে এটা কাজটা করে কে? উন্নত বিশ্বে এটা কিন্তু আউটসোর্সিং করে। বিআরটি কিন্তু একটা রেগুলেটরি বডি, সে নজরদারির মতো কাজ করবে, নজরদারির ভূমিকাটা নেবে। আর সেবাটা কে দিবে? প্রাইভেট সেক্টর। মানে টেলিকম যেমন হচ্ছে, প্রাইভেট সেক্টরে সব মোবাইল কোম্পানি অপারেট করছে, বিটিআরসি নজরদারি করছে। একটু আরেকটা প্রসঙ্গ একটু যোগ করতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। সেটি হচ্ছে যে আজকে সকালবেলা আমাকে একজন ফোন করে বললেন যে ঢাকা থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে একটি বাসের এক্সেল ভেঙে চাকা ভেতরে ঢুকে গেল, মানে একটি চাকা খুলে গেল, এবং বাসটি ভাগ্য ভালো যে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে ওখানে আটকে গেল। কোনো যাত্রীর প্রাণহানি হয়নি, কিন্তু বেশ কিছু যাত্রী এবং চালক সহ আহত হয়েছে। এই ঘটনাটি এমন একটি দিনে ঘটল যখন সরকারের উদ্যোগে এরকম একটি সমন্বিত ম্যাসিভ অপারেশন শুরু হয়েছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে। কথাটি বললাম এই জন্য যে গতকাল থেকে কিন্তু ঢাকা শহরে বাসের সংখ্যা 1/3 নেমে আসছে, কিন্তু ঢাকার পেরিফেরিতে, ঢাকার বাইরে কিন্তু এই অভিযানটি সেরকম কোনো সুফল বয়ে আনছে না, বরং যেই অচল বাসগুলো ঢাকায় চলছে না তারা ঢাকার বাইরে কিন্তু ঠিকই চলছে। এই যে একটি সমস্যা, আমরা দেখি যে যখনই কোনো অভিযান হয় ঢাকায় টেলিভিশনের ক্যামেরা থাকে, ঢাকায় ম্যাজিস্ট্রেট থাকে, ঢাকায় মন্ত্রী থাকে, ফলে এখানে এক ধরনের একটা লোক দেখানো ব্যাপার থাকে। ঢাকার বাইরে বা ঢাকার আশপাশেও গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদীতে কিন্তু এই অভিযানের কোনো ছাপ ওইভাবে পড়ে না।
এর কারণ কি আফসান চৌধুরী? আমার মনে হয় না, যে কথাটা বলতে এটা তিক্ত কথা, কিন্তু আমার মনে হয় না সরকার সিরিয়াস এই বিষয়ে। আমি কিছুতেই প্রমাণ পাই না যে সরকার সিরিয়াস। আর আপনি যেটা এক্সেলের কথা ভাঙার কথা বলছেন, আমি কিন্তু গতকাল একটা প্রাইভেট গাড়ি এক্সেল ভেঙে পড়ে পুরো অন্তত 4টা রাস্তা আটকেছে, এবং দুর্ভাগ্যের একেবারে 4 রাস্তার মাঝখানে তারা এক্সেল ভেঙেছে। তো আমার মনে হয় এটা তো ফিটনেস ছিল না গাড়ি। তো যেটা সরকারের প্রমাণ করতে হবে, বিআরটিএতে কীভাবে 3 জন ম্যাজিস্ট্রেট থাকে। আপনি যদি সিরিয়াস হন তাহলে তো ওখানে আরও অন্তত 300 ম্যাজিস্ট্রেট থাকা দরকার। আপনার ইন্সপেক্টরের সংখ্যা যদি দেখেন, আপনি হাসাহাসি শুরু হয়ে যাবে মানুষের। সারা দুনিয়াতে লোকজন যদি বলে এত লক্ষ গাড়ির জন্য, তাহলে আপনি যদি সিরিয়াস হন নিশ্চয়ই তো এতগুলো যেগুলো প্রয়োজন সেটা থাকা দরকার। আমার মতে যেটা শামসুল হক সাহেব বলছেন, আমাদের দরকার হচ্ছে এটা সরকারের হাত থেকে যারা সেবা দান করে তাদের হাতে। ধন্যবাদ। একটি প্রশ্ন আপনি খুব 30 সেকেন্ডে জবাব চাই, সেটি হচ্ছে যে এই অভিযানের সময় কিন্তু মানুষের দুর্ভোগের সীমা নেই। আগে আপনি ফার্ম গেটে দাঁড়ালে 3 দিন আগে দেখতেন যে প্রতি 2 মিনিট পর পর বাস আসছে, লোকজন উঠছে। এখন প্রতি 20 মিনিট পর পর একটি বাস আসছে এবং 1000 মানুষ একটা বাসের উপরে হুমড়ি খেয়ে পড়ছে। ভাই, এই দুর্ভোগের কথা বলে কোনো লাভ আছে? আমরা যখন রাস্তায় হেঁটে 10টার দিকে নিউজ শেষ করে বাসায় ফিরতাম, মানুষের কষ্ট যদি কেউ দেখতে চায় তো রাত 10টার সময় হাঁটলে দেখা যায় বাসের জন্য যে মহিলারা কাজ করা আছে তাদের ব্যাপারে নিশ্চয়ই খারাপ আরও বেশি লাগে। দাঁড়িয়ে আছে একটা বাসের জন্যে, কখন আসবে। এই কষ্ট বাংলাদেশের মানুষ সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা প্রতিবাদ আর করেন। আপনি প্রতিবাদ করতে দেখেছেন কাউকে? না, কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশের মানুষ ভাবছে যে আচ্ছা একদিন হয়তো ভালো হবে, যদি না আমার ভালো হয় তো কি করার আছে, তার কি করার আছে? প্রফেসর শামসুল হক, এই দুর্ভোগ কি শুধুই দুর্ভোগ নাকি এর কোনো সুফল 2 দিন পরে পাওয়া যাবে? না, এই জায়গায় সবচেয়ে আইরনিটা হলো এটাই, মানুষ কিন্তু সাময়িক দুর্ভোগ মেনে নেয় অনেক সময়, কিন্তু এই ধরনের যারা প্রতিদিন কমিউট করে তারা কিন্তু এর আগেও এই ধরনের উদ্যোগ দেখছে। এট দ্য এন্ড অফ দ্য তাদেরই কিন্তু দুর্ভোগ হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। মন্ত্রী কিন্তু বলেছেন যে দীর্ঘস্থায়ী এই দুর্ভোগের ফলে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে আপাতত দুর্ভোগ হলেও পরবর্তীতে আখেরে শান্তি পাবেন আপনারা। এটা আমি জানি না। উনি মনে করেন এই গাড়িগুলিকে, আমি বললাম সরকার 100% সুফল হলো, 3 লক্ষ গাড়ি খাঁচায় ঢুকে ফিটনেস নিল। ফিটনেসের ডেফিনেশনটা কি? জাস্ট পয়সা জমা দিবেন, ফিটনেসটা পেয়ে গেলেন, সার্টিফিকেট পাবেন, কাগজ পাবেন, তাই কি ফিট হয়ে গেল, গাড়িটা নিরাপদ হয়ে গেল। আরে ভাই, ওইখানেই তো আমাদের সবচেয়ে বড় ভুলটা, ওই জায়গায় যে ফিটনেস যে প্রক্রিয়া দেওয়া হয়, এটা আনফিট গাড়িও ফিটনেস পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর শামসুল হক। আফসান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠান দেখলেন, আলোচনায় অংশ নিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।